আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকে হচ্ছে আমরা ক্লাস 6-এর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে ক্লাস 6-এর বাংলা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি, তাই না? আমরা লাস্ট কি দেখেছিলাম? ক্রিয়া বিশেষণ আমরা সলভ করেছি। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা এরপরে কি রয়েছে দেখি। আমরা অনুসর্গ সলভ করব। ঠিক আছে, আমরা খুঁজে বের করব কোথায় কোথায় অনুসর্গ রয়েছে। তার আগে আমাদের জানতে হবে অনুসর্গটা কি হয়, কিভাবে হয়। যারা এর আগের ভিডিওগুলো দেখেননি, দেখুন আমি কিন্তু প্লেলিস্টে সিরিয়াল ওয়াইজ ভিডিও দিই। ওকে, সো আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্ট থেকে দেখতে হবে, প্লেলিস্ট। ওকে, আর ক্লাস 6-এর জন্য আমি নতুন একটি কোর্স চালু করেছি, তোমরা অনেকেই জানো, আমার ফেসবুক গ্রুপে দেখেছো। তো যারা ওই স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাকে মেসেজ করবা ফেসবুকে যেয়ে। ওকে, ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, চলো। অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেই সব শব্দকে বলা হয় অনুসর্গ। তাহলে একটা বিষয় প্রথমে খেয়াল রাখো যে অনুসর্গগুলো কিন্তু শব্দের পরে বসে। দেখো, পরে বসে। ওকে, আরেকটা টার্মস রয়েছে, তা হচ্ছে উপসর্গ, যেটা এখানে আছে কিনা জানি না, হয়তো পরে থাকতে পারে। উপসর্গ আগে বসে, অনুসর্গ পরে বসে। বুঝতে পারছো? যারা ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স পড়েছো তারা খুব ভালো করে বুঝতে পারতেছো, সাফিক্স বসে কিন্তু শব্দের পরে আর প্রিফিক্স আগে। ওকে, তো অনুসর্গটা ঠিক ওই রকম, অনুসর্গ শব্দের পরে বসে। কোথায় বসে বলো তো? পরে বসে। ওকে, তো এখন আমরা সেগুলো একটু দেখি, চলো। তাহলে যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয়, তার মানে কি বলো তো? ওই শব্দগুলো যদি বসানো হয় একটা বাক্য সম্পর্কযুক্ত হয় বা যুক্ত হয়। যেমন দেখো, মাথার উপরে নীল আকাশ, এই যে মাথার একটা অংশ, নীল আকাশ একটা অংশ, মাঝখানে দিলাম উপরে। তো মাথার উপরে, উপরের নিচে হলো মাথা, উপরে হচ্ছে কি নীল আকাশ। ওকে, সো এই যে দেখো উপরে দিয়ে দুইটা অংশকে আমি যুক্ত করে দিলাম না, তো এই একটা সম্পর্ক তৈরি হলো মাথা আর নীল আকাশের মধ্যে, মাথা এবং নীল আকাশের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। তো এটা হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে এই সম্পর্ক প্রকাশ করা যায় তা হচ্ছে আমাদের অনুসর্গ। যেমন উপরে একটা অনুসর্গ, সে ঢাকা থেকে বরিশাল গেল। কোন জায়গা থেকে কোন জায়গায় গেল? ঢাকা থেকে বরিশাল গেল। তাহলে এখানে থেকে, এই থেকেটা হচ্ছে অনুসর্গ। ওকে, মনে রাখবা এই অনুসর্গগুলো কিন্তু শব্দের আগে বসে না, মনে রাখবা শব্দের পরে বসে। তো এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা উপরে যাব, এই যে এইখানে এইটা দেখব, নমুনা 6, দেন আমরা দেখব এখানে কে কে রয়েছে আমাদের অনুসর্গ মামা। চলো আমরা দেখি অনুসর্গ মামাগুলোকে একটু খোঁজ করে আসি। ওকে ওকে, তাহলে চলো। প্রথমে রয়েছে কি তিশার দাদি, তাই না? ওকে, তিশার দাদির কাছে একটি পুরানো সিন্দুক রয়েছে। দেখো, তিশার দাদির একটি পুরাতন সিন্দুক আছে, বাট এই যে তোমার দেখো এই তিশার দাদি যেটা এই অংশটা আর একটি পুরাতন সিন্দুক আছে, এই অংশটাকে যুক্ত করছে কে? কাছে, তাই না? মানে তিশার দাদির কাছে, তাহলে কাছে হচ্ছে কি এখানে অনুসর্গ এবং শব্দের পরেই আছে। সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে। দেখো, সেই সিন্দুক সবসময় কি দিয়ে আটকানো থাকে? তালা দিয়ে আটকানো থাকে। কি দিয়ে? তালা দিয়ে। তাহলে তালা কিন্তু তালা, দেখো এখানে মেন একটা ওয়ার্ড না, এরপরে কিন্তু কি দিয়ে এইটা আছে। তাহলে এই যে আটকানো থাকে কি দিয়ে? তালা দিয়ে। তো দিয়ে এটা হচ্ছে আমাদের কি? অনুসর্গ। দিয়ে, এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ। সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, এখানে কিছু না মনে হচ্ছে, এখানে লাগবে না। সিন্ধুকের চাবি গেছে হারিয়ে, না এখানে কিছু নাই। তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। এই যে দেখো, বহুদিন, তাই না? ধরে ওটা খোলা হয় না। এই যে ধরে, এটা হচ্ছে কি? অনুসর্গ। ধরে হচ্ছে অনুসর্গ। এগুলো বোঝার জন্য আমাদের একটু ইংরেজি জানা প্রয়োজন। ইংরেজি জানলে খুব ইজিলি বুঝতে পারবো, তা না হলে এগুলো বেশি একটু টাফ হতে পারে। বাট একটা চার্ট রয়েছে, যেমন দ্বারা দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, কাছে, তারপরে ধরে, এইগুলো থাকলে অনুসর্গ হয়, আমরা খুব ইজিলি বুঝতে পারি। আমি চেষ্টা করবো তোমাদের সেই চার্টটা দেওয়ার। ওকে, গ্রুপে দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে। যদি ভুলে যাই আমাকে একটু ফেসবুক গ্রুপে পোস্ট করে মনে করাই দিও যে ভাইয়া অনুসর্গ নিয়ে একটা চার্ট দেওয়ার কথা বলেছিলেন। ওকে, দেখো, তিশা ওর দাদিকে গিয়ে বলল, এখানে তো সব একসাথেই আছে। দাদি, এই সিন্দুকের ভেতরে কি রয়েছে? দাদি, এই দেখো কি ভেতরে কি রয়েছে? সিন্দুকের ভেতরে, ভেতরে এটা কি? একটা অনুসর্গ। কি আছে? এই যে আছে একটা অনুসর্গ। ওকে, ভেতরে মেইন অনুসর্গ, আছে অনুসর্গ লেখা যাবে, সমস্যা নেই। দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন, অবাক চোখে তিশার দিকে তাকালেন। দেখছো, দিকে। সো এই তুমি একটু খেয়াল করো, মানে যে ওয়ার্ডটা তুমি যদি মিসিং করে দাও, সাপোজ
ওই ওয়ার্ডটা যদি মিসিং করে দাও তাহলে কিন্তু ওয়ার্ডটা সেন্টেন্সটা অর্থবহ হয় না। জাস্ট এটা একটু খেয়াল রাখো, আরও ইজি হয়ে যাবে। দাদি অবাক চোখে, একটু খেয়াল করো, দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন। আর আমি যদি অবাক বাদ দিই তাহলে দাদি চোখে তিশার দিকে তাকালেন, তো মোটামুটি একটু হয়। আবার দেখো দাদি অবাক তিশার দিকে তাকালেন, আচ্ছা সবগুলোই একটু এরকম হচ্ছে। যাই হোক, যদি আমি দিকে বাদ দিই তাহলে দাদি অবাক চোখে তিশার তাকালেন, দাদি অবাক চোখে। এখন দেখো তিশা একটা নাম না, আমরা একটু খেয়াল রাখবো, এটাও একটু খেয়াল রাখতে পারি যে এই যে নামের পরে বা সাবজেক্টের পরে মূলত আমরা এই ওয়ার্ডগুলোকে একটু বেশি আমরা ইন্ডিকেট করব। সাবজেক্টের পরে আমরা এই জন্য বলছিলাম যে ইয়াগুলা যদি আমরা ইংরেজি ভালো করে বুঝি তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। আমি তোমাদের ইংরেজি গ্রামার দেই, বাংলা গ্রামার বুঝতে হলে ইংরেজি গ্রামার পড়লে হয়ে যায়। বাংলা গ্রামার চাইতে ইংরেজি গ্রামার আরও বেশি ইজি, বুঝতে পারছো? আসলেই কিন্তু ভাইয়া বাংলা গ্রামার থেকে ইংরেজি গ্রামার খুব ইজি, এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ তুমি খুব ইজিলি শিখতে পারবা। যেহেতু বাঙালি না, মনে করো সে একজন বাঙালি, সে মনে করো ইংরেজ আমেরিকায় তার জন্ম, বা মনে করো তার জন্ম মনে করো চীনে বা তুরস্কে, এরকম ধরলাম। সে যদি বাংলা শিখতে চায় ভাইয়া তার কাছে অনেক কঠিন লাগবে, সে অনেক সহজে পারবে না। বাট আমরা কিন্তু ইজিলি ইংরেজি ক্যাপচার করে ফেলাই। সো আমাদের ভাষা কিন্তু ডিমান্ডেবল আছে, তাই না? যেমন সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে মান্দারিন, সেটা হচ্ছে চীনের। হ্যাঁ, বাংলা মেবি চতুর্থ বা এরকম, আমি জানি না, ঠিক খেয়াল নাই কত, বাট বাংলা ভাষা মোটামুটি একটু হার্ড আছে। ওকে, সো আমরা ডিমান্ডেবল আছি, সমস্যা নাই। এনিওয়ে, তো আমরা একটু আমাদের এই বাংলা ব্যাকরণকে সহজ করার জন্য একটু ইংরেজি জানা প্রয়োজন। হ্যাঁ, যেমন দেখো তিশা হচ্ছে এখানে কি আমাদের মেইন সাবজেক্ট তিশা। সো এরপরে দেখো দিকে, এইটাকে আমরা কি অনুসর্গ নিতে পারি, তাই না? দিকে তাকালেন। তারপর তিশাকে পাশে বসালেন, তাহলে পাশে, এটাকে আমরা অনুসর্গ হিসাবে কাউন্ট করতে পারি, তাই না? দেখছো এখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্সেপশন থাকবে, বাট আমি যতদূর দেখছি মোটামুটি অনেক টাইম মেলে, এবং একটা চার্ট তোমাদের দিয়ে দেবো, দেন তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা আশা করি, ঠিক আছে? বললেন এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর তোমার মার অনেক গয়না আছে। এখানে লাগতেছে না একটাও, এখানে সমস্যা নেই। চাবি দিয়ে তালা খোলার পর, চাবি দিয়ে, এখন দেখো কি দিয়ে খুলবে, চাবি দিয়ে খুলবে। এই যে চাবি এটা দিয়ে, তারপর দিয়ে, এটা হচ্ছে তাহলে অনুসর্গ, দিয়ে খোলার পর সব দেখতে পাবে। এই বলে তিনি বাজার থেকে, এই যে থেকে বাজার থেকে, তাই না? বাজার থেকে, তাহলে এখানে কি এটা অনুসর্গ, থেকে হচ্ছে অনুসর্গ। চাবি বানানোর লোক আনলেন, তিশার জন্য সিন্দুক খোলা হলো, তিশার জন্য সিন্দুক খোলা হলো। কার জন্য? তিশার জন্য। হ্যাঁ, তাহলে এটা কি, এটা তোমার অনুসর্গ। ক্লিয়ার? এখন কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে এই যে জন্য, এগুলো একটু লিখে রাখবা, এগুলো সবসময় থাকে। জন্য, থেকে, এগুলো একটা চার্ট হয়ে যাবে, অর্ধেক চার্ট হয়ে গেছে। জন্য, তারপরে যে থেকে, তারপরে এই যে আছে, তারপরে যে দিকে, হ্যাঁ, তারপরে এই যে পাশে, তারপরে কি এইগুলো তারও তোমার একটু বুঝতে হবে। যেমন তিশাকে পাশে বসালেন, কাকে? তিশাকে। তো সাবজেক্টকে প্রশ্ন করা যায়, তিশাকে কি দিয়ে তালা খুলবো? চাবি দিয়ে। আমি কাকে প্রশ্ন করতেছি কিন্তু আমি এখানে তালাকে কি দিয়ে তালা খুলবো, তাহলে চাবি দিয়ে, যে দিয়ে, তাহলে এটা কি বলো তো তোমার অনুসর্গ হবে। হ্যাঁ, এই যে তিশার দাদির কাছে, কার কাছে? তিশার দাদির কাছে, তাহলে কাছে একটা কি বলো তো এখানে আমাদের অনুসর্গ। খুব ইজিলি কিন্তু এইভাবে আমরা বের করতে পারি, বুঝতে পারছো? এইভাবে অনুসর্গগুলো বের করতে হবে, তো এছাড়া কিন্তু উপায় নাই। সো এইগুলো কিন্তু বইতে ওরকম আইডেন্টিফাই নাই, জাস্ট বলা আছে কি যে এখানে বলা আছে যে তোমার শব্দের পরে বসে অর্থবহ করে, তাই না? যুক্ত করে। বাট তোমরা কিন্তু এগুলো যদি না বুঝো ভাইয়া যে কীভাবে আমরা অনুসর্গগুলো আইডেন্টিফাই করবো, তখন কিন্তু হবে না, কাজ হবে না। এগুলো কিন্তু আমি তোমাদের বুঝাই দিই। যেমন আগে যেগুলো তোমাদের করাইছি, এই যে এখানে এই ক্রিয়া বিশেষণ, তারপরে বিশেষণ, সর্বনাম, এগুলো একটু ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। এনিওয়ে, আমরা বুঝলাম তো যে অনুসর্গ আইডেন্টিফাই করবো কীভাবে। এর জন্য হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট মানে কি, যে কাজটা করে, ওকে একটা আমরা প্রশ্ন করে দেখবো যে আমাদের কী অ্যান্সার আসে। যেমন দেখো তিশা দাদির কাছে, কার কাছে? তিশা দাদির কাছে, তাহলে কাছে একটা অনুসর্গের বেশি একটা অর্থ থাকে না, ঠিক আছে? ওটা যুক্ত করে, ও কী করে? যুক্ত করে। তাহলে আবার অন্যভাবে খেয়াল করবা যে তিশার দাদির একটি প্রধান সিন্দুক আছে। হ্যাঁ, কার কাছে আছে? তিশার দাদির কাছে। তো কাছে এই ওয়ার্ডটা দিয়ে এই দুই পাশ যুক্ত হয়েছে, সংযোগ হয়েছে, তো এটাকে ওইভাবে বলা যায়। আবার তুমি যদি প্রশ্ন করো তখন দেখবা কাছে, এটাকে তুমি অ্যান্সার পাচ্ছ, তাই না? সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে। কী দিয়ে আটকানো থাকে? তালা দিয়ে। এই যে দিয়ে, তাহলে দিয়ে হচ্ছে অনুসর্গ, ঠিক আছে? সিন্দুকের চাবি গেছে হারিয়ে, এটা আমাদের লাগে নাই, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। কতদিন ধরে? বহুদিন ধরে। বহুদিন না, হবে কি ধরে, এটা হবে। তিশা ওর দাদিকে গিয়ে বললো, দাদি এই সিন্দুকের ভেতরে কী আছে? আচ্ছা, দাদি এই সিন্দুকের কোথায় কী আছে?
ভেতরে ভেতরে কি কি আছে, তাই না? এটাও প্রশ্ন করা যায়। এই দুটাই কিন্তু আমরা প্রশ্ন করতেছি কি দাদির কাছে আর সিন্ধুককে নিয়ে। তাহলে এখানে ভেতরেও কি অনুসর্গ আছে, এটা অনুসর্গ। দেখছো খুব ইজিলি কিন্তু পারা যাচ্ছে, এখন একবার ইজিলি পারা যাচ্ছে কিন্তু। তো এইভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু পারবা না। তারপর দেখো দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন। দাদি অবাক চোখে কার দিকে তাকালেন? তিশার দিকে। এই দিকে, তাই না? দিকে, তাহলে এটা কি আমাদের অনুসর্গ। তারপর তিশাকে পাশে বসালেন। কাকে পাশে বসালেন? কাকে? তিশাকে। কোথায়? পাশে, তাহলে এই যে পাশে। ওকে, একদম ইজি এখন, এগুলো পারবা। ওকে, তো এগুলো লিখে রাখবা, যেগুলো বললাম এগুলো এখানে লিখবা। ওকে, দেন আমরা অনুসর্গ আমরা করলাম। চিঠিবেলা থেকে, চিঠি বিলি করা থেকে পাওয়া, ছুকি মানুষ থেকে, এগুলো তো ট্রাই করবা করার, আমাদের হোম টাস্ক। আমরা আমরা যে কতক্ষণ হয়েছে, আমরা কি আরও সামনে যাব? দেখি তো কতক্ষণ হয়েছে, আগে দেখিনি। 10 মিনিট না, আমরা সামনে যাবো, আরও সমস্যা নেই, আজকে আরও সময় আছে। অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি। আচ্ছা, অনুচ্ছেদ লিখতে হবে, অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজতে হবে, সমস্যা নেই, আমরা এটা পারবো। আমরা একটু নিচে যাই, নমুনার সাথে কী বলা হয়েছে দেখি। হ্যাঁ, আগে দেখি কি খুঁজে বের করতে হবে এখান থেকে। যোজক, যোজকগুলো কিন্তু একদম ইজি খুঁজে বের করা, একদম একদম ইজি। যোজক মানে কি? যুক্ত করে। কিছু কিছু ওয়ার্ড আছে, অ্যান্ড, বাট, অর, ঠিক আছে? এইগুলা হচ্ছে কী করে বলো তো? যুক্ত করে, দুইটা ওয়ার্ডকে যুক্ত করে। তো এইগুলা হচ্ছে মূলত যোজক হয়। কি হয়? যোজক হয়, বুঝতে পারছো? তাও দেখো এখানে, এই দেখো শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ, সেগুলোকে যোজক বলা হয়। যেমন এবং, মনে করো তুমি এবং আমি, এই তুমি এবং আমি দুজনকে যুক্ত করা হয়েছে না এখানে, তাহলে এই এবংটা হচ্ছে যোজক। ও, সে এবং আমি, হ্যাঁ, আরও, মনে করো ও, মানে দুটো অংশকে যুক্ত করা হয় কি ও। মনে করো কি বলি, একে বলা যায় কি, আমি মনে আসতেছে না আমার খাদ্য, খাবার করা খাদ্য, মনে করো আপেল, আপেল ও কমলা দুইটাই কিনলাম, ঠিক আছে? এখানে ও দ্বারা দুইটাকে যুক্ত করা হয়েছে, এবংও করা যায়, এবং আর ওর কাজ কিন্তু আরেকটা সেম। আর অথবা তবু, সুতরাং, এগুলো দ্বারাও কী করা যায় এখানে, এরকম যুক্ত করা যায়। সো এই যে ওয়ার্ডগুলো আছে যেগুলো দ্বারা যুক্ত হয়, খুব ইজিলি বুঝতে পারবা। এইগুলো এগুলো থাকলেই সেটা যোজক। আমরা একটু দেখি তাহলে, একেবারে ইজি, এগুলো আরও সহজ। দেখো পলাশের নানা ও নানি, এই দেখো নানা ও নানিকে যুক্ত করছে কি ও, তাহলে ও হবে কি এখানে, এই যে ও, এটা হবে কি এখানে যোজক। ওকে, একই দিনে মারা যান, আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নানার কঠিন অসুখ হয়েছিল। আচ্ছা, এবং দেখো, এবং ওই অসুখে তিনি কয়েক বছর ভুগেছিলেন। এই দেখো এবং দিয়ে কি এই অংশকে, এই যে এই অংশকে যুক্ত করা হয়েছে, আর এই পরের অংশকে ওই থেকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে এবং হচ্ছে কি এখানে যোজক। খুব ইজি, খুব ইজি। নানা মারা যাওয়ার কয়েক ঘন্টা পর পলাশের নানির হার্ট অ্যাটাক হয়। এখানে তো একটাও নাই, এখানে একটা অংশ পুরো এখানে যুক্ত হয় নাই কোনো কিছু, পুরোটা একটা সেন্টেন্স। আর এখানে একটা সেন্টেন্স হলেও দুটো অংশ আছে এখানে, যে উপরেরটা দেখো, যে এবং আগে একটা এবং এর পরে একটা, আর এখানে পুরো ফুল লাইনটাই একটা লাইন, এখানে কোনো নাই, যুক্ত হয় নাই তেমন কিছু। যাই হোক, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি। এই দেখো কিন্তু, কিন্তু একটু খেয়াল করো, কিন্তু বাঁচানো যায়নি। এখন দেখো এখানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, এটা কিন্তু শেষ হয় নাই, সেমিকোলন দেওয়া হয়েছে, মানে কি সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই। সেন্টেন্স শেষ হয় কখন? যখন কী হয় বলো তো, দাঁড়ি হয়, দাঁড়ি এখানে, তাহলে কী হয় নাই, সেন্টেন্স শেষ হয় নাই। সেন্টেন্স আরও কী হয়েছে, যুক্ত করা হয়েছে কিন্তু দিয়ে। এই যে এই পর্যন্ত একটা অংশ, পরে বাঁচানো যায়নি, এটাকে যুক্ত করা হয়েছে কিন্তু দিয়ে। সো কিন্তু হলো কি এখানে যোজক। ওকে, তারপর বেশ কয়েকদিন তারপর থেকে, এর থেকে কিন্তু এখানে কি বলো তো, আমরা অনুসর্গ বলতে পারি এটাকে। যাই হোক, তারপর থেকে বেশ কয়েকদিন পলাশের মন খুব খারাপ ছিল। লাগবে না এখানে, আর কিছু নাই এখানে, এটাও একটা লাইন জাস্ট। তাই তখন সে কারোর সাথে কথা বলতো না। এই দেখো একটু খেয়াল করো, এই যে এটা ট্রিক্স একটাই, দেখো খেয়াল করো জাস্ট, সেমিকোলনের পরে যে অর্থটা থাকে সেই অর্থটাকে কিন্তু আমরা কী বলতে পারতেছি বলো তো, যোজক বলতে পারতেছি। কেন বলো তো, এটা কিন্তু একটা রুল হয়ে গেল। আমরা আরও দেখবো, আমরা আরও এরকম অ্যানালাইসিস করবো, সবই অ্যানালাইসিসের খেলা। এত কিছু মনে করো, হ্যাঁ একটু বেসিক বুঝলে খুব জাস্ট অ্যানালাইসিস করবো, দেখবা শেষ। এই দেখো এখানে একটা সেমিকোলন শেষ হয়েছিল, এরপরে যে অর্থটা ছিল কিন্তু, এই কিন্তু দিয়ে কিন্তু যুক্ত করা হয়েছে। সেমিকোলন মানে কি, সেন্টেন্স শেষ হয়নি, আরও আছে, বাকি আছে, মামা এখনও বাকি আছে। তো দেখো তারপর থেকে বেশ কয়েকদিন পলাশের মন খুব খারাপ ছিল, সেমিকোলন দিছে ভাইয়া, এখানে কিন্তু শেষ হয় নাই। তাই তখন সে কারোর সাথে কথা বলতো না। কেন কথা বলতো না? তাই কথা বলতো না, খারাপ ছিল মন তাই। এই যে একটা অংশ, দেখো এখন দেখো কত সুন্দর করে আমরা বলতে পারি। এই যে একটা অংশ, আর তাইয়ের পরে তখন সে, এই যে এখান থেকে একটা অংশ, তখন সে কারোর সাথে কথা বলতো না, যুক্ত করা হয়েছে কি দ্বারা, তাই দ্বারা। তাহলে কি ভাইয়া এটা যোজক। ওকে, খুব ইজি, জাস্ট ট্রিক্সগুলো একটু খেয়াল রাখবা। আর বুঝতে তো পারছো এই যে যোজক দ্বারা কী করা হয়, হ্যাঁ, দুইটা যুক্ত ওয়ার্ড বা দুইটা ক্লোজ যুক্ত করা হয়। তো এখন তুমি যেহেতু বুঝতে পারছো, এখন কিছু ট্রিক্স মনে রাখা যায়, সমস্যা নেই, ব্যাপার না, ঠিক আছে?
পলাশ এক সময় বুঝতে পারে, যেখান থেকে পড়তেছি এখন আমি, এখান থেকে পলাশ এক সময় বুঝতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। একটু খেয়াল করো এখানে, বলো তো কোনটাকা কী আছে, কমা হয়েছে এখানে, শেষ হয় নাই। মানুষের বার্ধক্য আর মৃত্যু, দেখো বার্ধক্য একটা অংশ আর মৃত্যু একটা অংশ, এই দুইটাকে একসাথে যুক্ত করেছে। যেমন কি মা ও বাবা, মা আর বাবা দুজনেই আমাকে ভালোবাসে, তাহলে এই যে বার্ধক্য আর মৃত্যু দুই জায়গায় যুক্ত করেছে কি আর, এই যে আর, বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না, তাহলে আর হচ্ছে এখানে কি বলো তো, আর হচ্ছে এখানে যোজক। তবু তবু কিছু কি বুঝতে পারো, দেখো তো, যাই হোক একটু পড়ি। তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। তবু এই তবু কিন্তু এখানে যোজক, মানে কি, যদিও সেন্টেন্সটা শেষ হয়েছে, একটু খেয়াল করো, জাস্ট তুমি জাস্ট একটু ইমাজিন করো, বা তুমি একটু জাস্ট বোঝার ট্রাই করো, একটু জাস্ট তুমি নিজে ভাবো, থিঙ্কিং করো যে পলাশ এক সময় বুঝতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না, তবু প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। মানে এই লাইনের সাথে, যদিও এখানে সেন্টেন্সটা শেষ করছে দাড়ি দিয়ে, তারপরেও কিন্তু এই যে তবু থেকে এই যে লাইনটা, এই লাইনের সাথে যুক্ত আছে, এইখান থেকে এই লাইনটা কিন্তু একটা লাইন বোঝায়। দেখো তো, একটু খেয়াল করো তো, ভালো করে দেখো, আমি পড়ি। পলাশ এক সময় বুঝতে পারে মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না। হ্যাঁ, তা কী বুঝতে পারলো, মানুষের বার্ধক্য আর মৃত্যুকে ঠেকানো যায় না, তাই বুঝতে পারলো। তবুও প্রতিটি মৃত্যু মানুষকে কষ্ট দেয়। আমি জানি যে মৃত্যু হবেই, অবধারিত, ঠেকানো যায় না, তারপরেও মানুষকে কী হয়, মানুষের কষ্ট হয় এর জন্য। তাহলে সেন্টেন্সটা কিন্তু মূলত এইখানে শেষ হয়েছে। তার মানে কি, এই তবু এটা কিন্তু এখানে কি যোজক, একটু বুঝতে হবে ভাইয়া, যেটা ক্লাস 6, কিন্তু কিছু করার নেই, বইতে তো দিছে, একটু বুঝতে হবে, কিছু করার নাই। পলাশদের বাড়িতে যখন নানা বা নানি, এই দেখো বা দিয়ে কী করা হয়েছে, নানা নানিকে যুক্ত করা হয়েছে। ও কত সুন্দর, তাহলে বা কত সুন্দর, দেখা চোখের সামনে এরকম বা আছে, আর কিছু লাগবে। বা নানি বেড়াতে আসতেন, তখন পলাশের খুব ভালো লাগতো। ওকে, কারণ তারা পলাশকে খুব আদর করতো। তাছাড়া আচ্ছা, কারণ কি এখানে দিছে, দেখি তো, কারণ ছিল না? হ্যাঁ, কারণ ছিল তো, তাহলে কারণকে আমরা নিয়ে আসবো এখানে। এই যে কারণ, কই গেল কারণ, কোথায় তুমি কারণ, এই যে কারণ, এটা কি বলো তো, যোজক হয়ে যাবে। কারণ যদিও সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, কিন্তু তুমি দেখো অর্থ কিন্তু শেষ হয় নাই। পলাশদের বাড়িতে যখন নানা বা নানি বেড়াতে আসতেন, তখন পলাশের খুব ভালো লাগতো। কারণ এই দেখো, ওই সেন্টেন্সের সূত্র ধরে কিন্তু এখানে কারণ দেওয়া হয়েছে। কেন ভালো লাগতো, কারণ তারা পলাশকে খুব ভালোবাসতো বা আদর করতেন। এই যে কারণ, তাহলে কী হয়ে যাবে, যোজক হয়ে যাবে এখানে। তাছাড়া এছাড়াও এখনও বাকি আছে। তাছাড়া মানে কারণ তো একটা দিছি, এখনও কারণ শেষ হয় নাই। তাছাড়া তারা পলাশের সঙ্গে অনেক মজার গল্পও করতেন, তাহলে তাছাড়া এখানে, তাছাড়াও কী হবে, যোজক হবে। বুঝতে পারছো, তাছাড়া এটাও এখানে যোজক হবে। ক্লিয়ার? এটা কিন্তু অনেক খুব ইজি ছিল, মানে মোটামুটি একটু বুঝলে হয়ে যায়, ইজি। তো আশা করি বুঝতে পারছো, এগুলো ফিল আপ করে রাখবা। আর কি আছে, আমরা কি যাবো এখন নাকি শেষ করব? পরে কি আছে দেখি তো। ও, আবেগ 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 আবেগ, চলো আবেগ নিয়ে একটু কথা বলি আমরা। আমার তো আমি কিন্তু খুব আবেগই, বুঝছো। আল্লাহ, কতক্ষণ হয়েছে দেখি আমরা একটু, 18 মিনিট ডান, সমস্যা নেই, আমরা 10 মিনিটে শেষ করে দিই। এটা রেখে আর কি লাভ। সো আবেগ নিয়ে চলো একটু কথা বলি। কার কার আবেগ নাই বলো তো তোমাদের? আশা করি সবারই আবেগ আছে, তাই না? আমরা কোনো সময় দুঃখ পাই, কোনো সময় আমরা আনন্দ হই, কোনো সময় খুব এক্সাইটমেন্ট হই, যখন মনে করো বাংলাদেশ টিম যদি জিতে যায়, ওয়াও, হুররে হুররে আওয়ার টিম, তাহলে বলি না আমাদের দল জিতে গেছে, এরকম বলি না আমরা? হ্যাঁ, আমরা বলি। সেম এজ যখন ভালো কোনো আনন্দের সংবাদ পাই, হুররে কি মজা, তাই না? দুঃখ পাইলে এনিওয়ে, আমি কিন্তু কাঁদতেছি না। তো এখন দেখো বিষয়টা কী হয়েছে, যে এই যে আবেগগুলো আমরা প্রকাশ করি, এই আবেগগুলো প্রকাশকেই বলা হয় আবেগবাচক বাক্য। ওকে, তো আবেগ প্রকাশ করার জন্য কিছু শব্দ আছে, যে হুররে, কাঁদতেছি না, আমার দেখাইলাম আর কি, যে হা বললাম, এই সবই কি বলো তো আবেগের একটা উদাহরণ। বুঝতে পারছো? তো এটা তো বুঝলা যে আবেগ কীভাবে আবেগ আমরা প্রকাশ করি। তো এখন কথা হচ্ছে, আবেগ কিরে ভাই, আবেগ শেষ কোথায়? আচ্ছা, আল্লাহ, আপনাকে অন্য জায়গায় চলে এসেছি, কত নম্বর চলে এসেছি, দ্বিতীয় পড়েছেন, বা আমাদের প্রোগ্রেস তো খুব ভালো। হ্যাঁ, এনিওয়ে সো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আবেগটা বললাম তোমাদের, হ্যাঁ। সো আবেগ, দেখো কি বলছে এখানে, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলো হচ্ছে আবেগ। যেমন সি 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 সি, আহা আহা, বাহ বাহ বাহ, সুন্দর তো, সাব্বাস, তুমিই পারবা, সাবাস আর কি, আমি সাব্বাস বলে ফেলছি, ডাবল ব, হায় 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 হায়, একটা রান নিতে পারলো না।
আমি খেললে তো আমি মাঠে যে মারলে 6 মারতাম আমি, আর তুমি একটা রান নিতে পারলে না, এরকম বিষয়টা, তাই না? তো এই যে দেখো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি আবেগ প্রকাশ করি, তখন এইগুলোকে বলা হয় আবেগবাচক শব্দ বলা হয়। ঠিক আছে, এখন আমরা তো বুঝে ফেললাম। ট্রিক্স আছে কি, এই শব্দগুলো যে শব্দগুলোর পরে একটা আবেগবাচক চিহ্ন থাকে, যেমন দেখো চিহ্নটা কোথায়, এই দেখো এই যে দূর, এই যে দূর, পরে একটা চিহ্ন আছে দেখো, এই যে দেখছো, এই চিহ্নকে বলা হয় আবেগবাচক চিহ্ন বলা হয়, বুঝতে পারছো? ইংরেজিতে যাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন, আর এই সেন্টেন্সগুলো হচ্ছে, বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ইংরেজি পড়লে খুব ইজিলি পেরে যাবে এগুলো, ইংরেজি বাংলা সেম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে গ্রামার মোটামুটি স্ট্রাকচার সেম থাকে, বুঝতে পারছো? এই তো ইংরেজি যেহেতু আমাদের বুঝতে ইজি হয়, ইংরেজি পড়ার পর বাংলা পড়বা, দেখবা একদম 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 মানে মজার মজা। ওকে, এনিওয়ে, এখন যে বিষয়টা আমরা দেখবো তা হচ্ছে এই আমরা এখন খুঁজে বের করবো এইরকম সাইন কোন জায়গায় আছে। তারা হচ্ছে আমাদের কি মামা, এনিওয়ে তারা হচ্ছে আমাদের ডিজায়ার অ্যান্সার। শেষ বলে 6 মেরে বাংলাদেশ জিততে গেল। আমি বললাম আহ কি চমৎকার খেলাই না দেখলাম, ইয়েস, আবেগটা ফুল প্রকাশ হয়ে গেছে। সো এখানে এই যে এটা হচ্ছে একটা কি আবেগবাচক শব্দ, দেখলাম এটা একটা আবেগবাচক শব্দ। ওকে, ছোট বোন চিৎকার করে দিয়ে উঠলো দারুণ, আমরা জিতে গেছি। সো এই যে দারুণ, ওয়াও, তাই না? এটা হবে। ওর চোখে মুখে খুশির ঝিলিক। মা বললেন বাহ, এমন খেলা বহুদিন দেখিনি, ছেলেটা ভালোই খেলেছে। এখানে বাহ, এটাকে আমরা দিব না? আপাতত দিচ্ছি না, কারণ এখানে সাইনটা নাই। ওকে, সমস্যা নেই, বাট বাহ কিন্তু আসে। দেখি তো কী করছে, এই যে বাহ কিন্তু আসে, বাট এখানে আমরা যদিও দেয় নাই, কিন্তু মা বলেন বাহ, এমন খেলা বহুদিন দেখিনি, ছেলেটা ভালোই খেলেছে। না, হবে ভাইয়া, আসলে হবে, বুঝতে পারছো? দিবা, সমস্যা নেই। তাও টিচারের কাছে শুনবে, স্কুলের টিচার যা বলে শুনবা, সমস্যা নেই। বাতে আবেগটা প্রকাশ পাচ্ছে, আমার যা মনে হচ্ছে, আমি যতদূর বুঝতেছি। বাবা বললেন সাবাস, এই যে সাবাস, এই না হলে বাঘের বাচ্চা। হ্যাঁ, তাহলে এটাও কি আবেগবাচক শব্দ হবে? সাবাস একটা আবেগবাচক শব্দ, বাচ্চা এটা একটা আবেগবাচক শব্দ। হ্যাঁ, আহা, এই যে আহা, যারা হেরে গেল ওদের মনে অনেক কষ্ট নিয়ে বলা হচ্ছে আহা, তাই না? ছোটো বোন একটি ফোড়ন কাটলো। আচ্ছা, ফোড়ন কাটা কি আমি জানি না ভাইয়া, ফোড়ন কাটা কি? তোমার আম্মুর কাছে জিজ্ঞেস করো তো, বা তোমার আব্বুর কাছে জিজ্ঞেস করো, তোমার আম্মু বেশি জানতে পারে আর কি। এনিওয়ে, বাবা হাসলেন, বললেন দূর, এতে কষ্টের কী আছে, দূর, এটা একটা আবেগ, মানে যে কোনো আবেগ প্রকাশ করলেই এলো ভাইয়া, সমস্যা নাই। এটা তো একটা খেলায় হার জিত থাকতেই পারে। মা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন আরে এরকম, এর মধ্যেই দেখে বিজয় মিছিল শুরু হয়ে গেছে। তাহলে এখানে কি তোমার কি আবেগ? বোন সেদিকে তাকিয়ে বলল বাপরে বাপ, কত বড় মিছিল, যে বাপরে বাপ। ঠিক আছে, এই যে এটা কি আবেগবাচক শব্দ, এই তো হয়ে গেছে। খালি খুঁজবা, এখন সিটি বিলে করা আর কি, সুখী মানুষ থেকে জাস্ট খুঁজবা, খুঁজে সেখানে লিখবা, হুররে, তুমি লিখে ফেলতে পারবা, যে হুররে, ইয়েস, তুই লেখার পর বলবা হুররে আমি লিখে ফেলেছি, কি মজা, হুররে, আমরা তো এইটা শেষ করে ফেলছি প্রথম পরিচ্ছেদ, আমরা এখন দ্বিতীয় পরিচ্ছেদ পড়বা শুরু করবো, বাট আজকে না। এনিওয়ে, সো আমরা এই পাকাপাকি সুকুমার রায়, ও আচ্ছা, আম পাকে বৈশাখে, আমি তো পড়ছি এটা ভাইয়া। যাই হোক, আমিও তোমাদের সাথে পড়বো, ভালো লাগে আমার পড়তে। তো এনিওয়ে, আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে আজকে সামনে যাব না, নেক্সটে তোমাদের এই বইটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো আজকে যাচ্ছি না, তোমরা ভিডিওগুলো শেয়ার করবা, না হলে গুলি করে মেরে না মারা যাবে তো যাবে না, আল্লাহ, না কিছু মনে করো না, কিন্তু শেয়ার করবা, শেয়ার না করলে কিন্তু যদি যারা শেয়ার করো না, যদি সামনে তোমাদের পাইতাম রে ভাইয়া, এটা একটা আবেগ প্রকাশ করলাম, এই যে যদি পাইতাম তোমাদের সামনে আমি, তারা ভিডিও শেয়ার করো না। এনিওয়ে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম।